কে কে ওখানে? কে কে ওখানে? ভূতি ডায়েরি শুধু গল্প নয়, ভয়ঙ্কর বাস্তবতা। ওয়েলকাম ব্যাক। আমাদের ভৌতিক ডায়েরির আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাথে আছি আপনাদের সবার প্রিয় ইমেলসে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা রাতের এই নিস্তব্ধতাকে কি কখনো গভীরভাবে শুনেছেন? এই নীরবতার মাঝেও লুকিয়ে থাকে অদ্ভুত সব শব্দ, কিন্তু আমরা ভাবি কিছুই হয়নি, সবকিছুই আমাদের কল্পনা। যদি এই কল্পনাই একসময় বাস্তব হয়ে ওঠে, আমরা আপনাদেরকে শোনাবো বাস্তবের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো, যেগুলো কেউই বিশ্বাস করতে চায় না, কিন্তু যারা এগুলো অনুভব করেছে তারাই জানে সত্য কতটা ভয়ঙ্কর। আলো নিভিয়ে দিন, নিঃশ্বাস চেপে রাখুন, কারণ আজকের ঘটনাগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আজকে আমরা একটা মেল পড়ব। মেলটি পাঠিয়েছেন সাতক্ষীরা জেলা থেকে এমদাদুল হক। তো বেশি কথা না বলে মেলটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার ট্রাই করছি। আসসালামু আলাইকুম সাকিব ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম এমদাদুল হক, আমার বাড়ি সাতক্ষীরা জেলায়। এই কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, তাই ঘটনাটি লিখে পাঠালাম। আশা করি ঘটনাটি আপনার কাছেও খুব ভালো লাগবে। ঘটনাটি আমার নিজের সাথে ঘটেনি, আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। কিছু সমস্যার কারণে আমার বন্ধুর নাম এবং তার বাড়ির ঠিকানা আমি দিতে পারলাম না, কিন্তু এটা বলতে পারবো যে কলকাতায় থাকে। যেহেতু তার নাম ও ঠিকানা প্রকাশ করতে পারছি না, এজন্য আমি তার ছদ্মনাম ব্যবহার করব। তো সাকিব ভাই, বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। আমার বন্ধু ইমন তার পুরো পরিবার নিয়ে কলকাতায় থাকে। এখানে পুরো পরিবার বলতে ইমনদের সাথে তার দাদা দাদিও থাকে। তারা কলকাতায় বাড়ি কিনে সেখানে থাকে, কিন্তু তাদের গ্রামের বাড়ি কলকাতা শহর থেকে ৮০ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। ছোটবেলা থেকেই ইমনের পরিবার কলকাতায় বসবাস করত, যে জন্য ইমন কোনোদিনও তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ পায়নি। একদিন তার দাদার চাচাতো ভাই মারা গেল। তার দাদা তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা দেখে ইমনও বাহানা করে তাদের গ্রামের বাড়িতে যাবে। কিন্তু তার দাদা চাইছিল না ইমন যেন সেখানে যায়। ইমনও নাছোড়বান্দা। এক পর্যায়ে তার দাদা রাজি হয় তাকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। ইমনের বয়স তখন ১৭ কি ১৮ হবে। প্রথমবারের মতো সে তার গ্রামের বাড়িতে যায়। এখানে বলে রাখা ভালো, ইমন মুসলিম পরিবারের সন্তান, আর তার গ্রামের বেশিরভাগ মানুষও মুসলিম। সাকিব ভাই, আমাদের দেশের গ্রামগুলোর পরিবেশ অনেক সুন্দর এবং শান্ত হয়ে থাকে, কিন্তু ইমনের গ্রামের পরিবেশ এমন ছিল, যখন ইমন গ্রামে প্রবেশ করে তখন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার দাদা ভাইয়ের কাপড়ের কাজ শেষ করার পর রাতের বেলা যখন ইমন ঘুমাতে যাবে, তখন 11:30 কি 12টা হবে। সাধারণত সাকিব ভাই, গ্রামের পরিবেশগুলোতে দেখা যায় রাত 10টার পরে কেউ জেগে থাকে না, কিন্তু ইমন শহরের ছেলে হওয়ার কারণে তার ঘুমাতে ঘুমাতে রাত 11টা 12টা হয়ে যায়। ইমন যখন ঘুমানোর চেষ্টা করছিল, তখন শুনতে পায় দূরে কোথাও ঘোড়া দৌড়াচ্ছে। যেহেতু গ্রামের পরিবেশে রাতের বেলা আশেপাশে শব্দ একটু বেশিই শোনা যায়, তাই সে জানালা দিয়ে দেখার চেষ্টা করে। আর যা দেখতে পায়, একটি মানুষ আকৃতির অবয়ব একটি ঘোড়ার উপর বসে ঘোড়াটিকে নিয়ে দৌড়াচ্ছে, আর পুরো শরীর আগুনে জ্বলছে। এটা দেখে সে মারাত্মক ভয় পায়। সাথে সাথে তার দাদা জানালা বন্ধ করে দেয় আর বলে ওঠে, এই জন্যই তোকে গ্রামে আনতে চাইনি। যেটি দেখেছ সেটি ভালো কিছু না, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তখন ইমন তার দাদার কাছে যা দেখেছে তার সম্পর্কে জানতে চায়, কিন্তু তার দাদা তাকে বলে, এত রাতে এই ব্যাপারে কথা বলা ঠিক হবে না, কালকে সকালে সবকিছু বলবো, এখন ঘুমাও। সকালে যখন ইমন তার দাদাকে জিজ্ঞেস করে গতকাল রাতে যেটি দেখেছিল সেটা কি ছিল,
সাকিব ভাই ইমনের দ্বারা ইমনকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। এই গ্রামটা অনেক পুরনো, প্রায় 100 বছর আগে। আমাদের গ্রামে এক জমিদার ছিল। সে ছিল খুব নিষ্ঠুর। তার অত্যাচারে গ্রামের মানুষরা শান্তিতে থাকতে পারত না। কেউ যদি খাজনা দিতে দেরি করত, তখন সেই জমিদার তাদের শাস্তি দেওয়ার জন্য একটি অদ্ভুত খেলার প্রচলন করে। খেলাটা ছিল এমন যে যারা খাজনা দিতে দেরি করত তাদের পা বেঁধে ছেড়ে দেওয়া হতো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য। আর সেই জমিদার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ঘোড়ার উপর বসে তাদের উপর ভেতের আঘাত করতে থাকতো, যতক্ষণ না পর্যন্ত সেই দূরত্ব অতিক্রম করত, যার জন্য গ্রামের মানুষ তাকে দেখতে পারত না। একদিন গ্রামের সবাই মিলে জমিদারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার জন্য জমিদার সেই বাড়িতে থাকাকালীন আগুনে পুড়ে মারা যায়। বাড়ির সাথে থাকা ঘোড়াশালের ঘোড়াগুলো আগুনে মারা যায়। কয়েক মাস পার হয়ে যায়। একদিন গ্রামে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা গেলে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। আজকে যে কবরস্থানটি দেখছো সেটি সেই প্রাচীন কবরস্থান। এখানে 1000-এরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। যেদিন সেই লোকটি মারা গিয়েছিল তাকেও এই কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। যেদিন কবর দেওয়া হয় সেদিন রাতে ঠিক 11টা কি 12টা বাজে কবরস্থানের পাশের বাড়িগুলোর মানুষজন সোমবারের মতো ঘোড়ার শব্দ শুনতে পায়। তারা তেমন কিছু মনে করে না, কিন্তু পরদিন সকালবেলা যখন কবর দেখতে যায়, কবরের অবস্থা খুব ভয়ানক ছিল। গ্রামের মানুষ মনে করে এটি শিয়ালের কাজ হবে। 7 দিন পর আরো একজন মানুষ মারা গেলে তাকেও সেই কবরস্থানে দাফন করা হয়। সেদিনও মানুষ ঘোড়ার শব্দ শুনতে পায়, কিন্তু কেউ বিষয়টি গুরুত্ব দেয় না। পরদিন সকালে কবরস্থানে ঠিক একই রকম ভয়াবহ কাজ দেখতে পায়। এভাবে 2 মাস পার হয়ে যায়। 2 মাসে 8-9টা কবরের অবস্থা ঠিক একই রকম হয়। যে জন্য একদিন গ্রামের সব লোকেরা মিলে এটার একটা সমাধান খুঁজতে গিয়ে জানতে পারে কবরস্থানের আশেপাশের বাড়িগুলোর মানুষজন যেদিন কবর দেওয়া হতো সেদিন রাতে ঘোড়ার শব্দ শুনত, কিন্তু কেউই এত রাতে বাইরে গিয়ে দেখার সাহস পায়নি। এই ঘটনা কেন ঘটেছে এটা জানার জন্য তারা পরবর্তীতে কেউ মারা গেলে তাকে কাফনের পর ওই দিন রাতে সবাই অপেক্ষা করে কখন ঘোড়ার শব্দ শুনতে পাবে। সেদিন রাত 11টা কি 12টা হবে, ঘোড়ার শব্দে গ্রামের লোকেরা বাইরে বেরিয়ে আসে এবং তারা দেখতে পায় একটি জ্বলন্ত ঘোড়া এবং তার উপর বসে আছে একটি মানুষ। মানুষটি ঘোড়ার উপর বসে মাটিতে রাখা কি যেন টানতে টানতে দৌড়াচ্ছে। এটা দেখে গ্রামের মানুষ প্রচন্ড ভয় পায় এবং আতঙ্কিত হয়ে তারা তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঠিক আগের মতোই কবরস্থানে গিয়ে দেখতে পায় নতুন কবরটির অবস্থা খুব ভয়ানক। এসব ঘটনা দেখে তারা একজন কবিরাজকে ডাকেন। কবিরাজ গ্রামে পা দেওয়া মাত্রই বলছিল এই গ্রামের উপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে। গ্রামের লোকজন কবিরাজকে গত 2 মাসের ঘটনা জানালে কবিরাজ তাদেরকে বলছিল গ্রামের মানুষদের উপর কালো জাদু করা হয়েছে। গ্রামের মানুষগুলো তখন কবিরাজকে কালো জাদু কে করেছে জানতে চাইলে কবিরাজ বলেন তাকে কিছুদিন সময় দিতে হবে। কিছুদিন পর কবিরাজ আবার গ্রামে আসেন আর গ্রামের লোকদের যা বলেন তা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। তিনি জানান গ্রামের উপর একটা নয় 2টা বদজিন ছাড়া হয়েছে, যে জিন অনেক শক্তিশালী। কবিরাজ আরো জানান তাদের গ্রামের উপর এমন একটি জিন ছাড়া হয়েছে যে জিন প্রতি সপ্তাহে একজন একজন করে মানুষ মারে আর কবরস্থানের কাছে অন্য জিনটি অপেক্ষা করে কবে একজন মানুষ মারা যাবে আর তাকে কবর থেকে তুলে তার পা দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার উপর বসে টানতে টানতে সম্পূর্ণ গ্রাম। এই কথা শোনার পর গ্রামের মানুষজন জানতে চায় কে এই কালো জাদু করেছে। তখন কবিরাজ বলে পাশের গ্রামে একজন যুবতী মেয়ে এই কালো জাদু করেছে। মেয়েটি ছোটবেলা থেকেই জমিদারকে অনেক পছন্দ করত, কিন্তু মেয়েটি গরিব হওয়ার কারণে জমিদার তাকে ঘৃণা করত। মেয়েটি জমিদারের ভালোবাসা পাওয়ার জন্য জমিদারের উপর কালো জাদু করে। সেই জন্য জমিদার আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু জমিদার মারা যাওয়ার কারণে সেই যুবতী মেয়েটি আর জমিদারের বউ হয়ে ওঠা হলো না।
আর সেজন্যই সেই যুবতী মেয়েটি গ্রামের উপর কালো জাদু করেছে। এগুলো শোনার পর গ্রামের মানুষ সে যুবতী মেয়েটিকে ধরে নিয়ে আসে এবং তাকে বেঁধে রাখে এবং বলতে থাকে তাদের গ্রামকে যেন এই কালো জাদুর হাত থেকে মুক্তি দেয়। কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হয় না, যার জন্য মেয়েটিকে মেরে ফেলা হয়। পরে আবার কবিরাজকে ডাকা হয় এর সমাধান করার জন্য। কবিরাজ এসে বলে এই জমিদার বাড়ি থেকে নাকি কালো জাদু করা হয়েছে। কবিরাজ গ্রামের সবাইকে পুরা জমিদার বাড়িতে রাতে থাকার জন্য বলে, সাথে আরো বলেন তিনি নাকি রাতের বেলা গ্রামে একা থাকবেন, কেউ যেন পুরা জমিদার বাড়ি থেকে বাইরে বের না হয়। আর যদি কারো নাম ধরে ডাকে বাইরে আসার জন্য বললেও ভুলেও যেতে কেউ না যায়। রাতে গ্রামের সকল মানুষ সেই পুরা জমিদার বাড়িতে থাকে, আর ওইদিকে কবিরাজ একা রাতের বেলা পুরো গ্রাম ঘুরতে থাকে। হঠাৎ গ্রামের লোকেরা শুনতে পায় কারো নাম ধরে ডাকছে, মনির মিয়া, মনির মিয়া। এই যেন জমিদারের কণ্ঠ। তারা কেউ কোনো কথা বলে না। এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। ওইদিকে বজ্জিনটি গ্রামের কাউকে না পেয়ে কবিরাজের উপর আক্রমণ করে। হঠাৎ গ্রামের মানুষ শুনতে পায় এক ঝাঁক পাখির ডানা ঝাপটানোর শব্দ। এক পর্যায়ে শব্দ বন্ধ হয়ে আসে। কবিরাজ দৌড়াতে দৌড়াতে জমিদার বাড়িতে এসে ঢুকে। গ্রামের মানুষরা দেখতে পায় কবিরাজের পাঞ্জাবি রক্তে লাল হয়ে আছে। তারা কবিরাজের সাথে কি ঘটেছে জিজ্ঞাসা করলে কবিরাজ বলে তার উপর সেই বজ্জিন আক্রমণ করেছিল, আর সেই বজ্জিনের সাথে লড়তে গিয়ে তার সাথে থাকা 7 জন ভালো জিনের মধ্যে 4 জন মারা যায়, কিন্তু তারা সেই বজ্জিনকে শেষ করতে পেরেছে। কিন্তু সমস্যা হলো সেই ঘোড়ার উপর বসে থাকা জিনটিকে নিয়ে। কবিরাজ বলেন ওই গ্রামে ঘটতে থাকা অস্বাভাবিক মৃত্যুগুলো বন্ধ করা সম্ভব হয়েছে, কিন্তু ঘোড়ার উপর বসে থাকা জিনকে কেউই কিছু করতে পারবেন না। তখন গ্রামের মানুষ বলতে থাকে এমন হলে তো কোনো কবরই ঠিক থাকবে না। তখন কবিরাজ তাদের উদ্দেশ্যে বলেন তিনি গ্রামের কবরস্থানের 4 কোণায় 4টি তাবিজ পুঁতে দিবেন, যেন ঘোড়ার উপর বসে থাকা জিনটি কবরস্থানে ঢুকতে না পারে। পরে কবিরাজ কবরস্থানের 4 কোণায় 4টি তাবিজ পুঁতে দিলে আর তেমন কোনো ঘটনা ঘটে না, কিন্তু কেউ মারা গেলে এখনো সে জ্বলন্ত ঘোড়ায় করে সেই জিনকে দেখা যায়। আর এই জন্যই তোদেরকে আমি গ্রামের বাড়িতে আসতে বারণ করি। ইমন্ত আর দাদার কাছ থেকে এই ঘটনা শোনার পর আর তাদের গ্রামের বাড়িতে যায়নি। সাকিব ভাই, এই ছিল আমার বন্ধুর ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার জানা ঘটনা থাকে, তাহলে অবশ্যই আমাদের জীবনের মাধ্যমে আপনার গল্পটি আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের জিমেলটি হলো ভৌতিকডায়েরি00@gmail.com। তো আর দেরি না করে আপনাদের জানা ঘটনাগুলো এখনই আমাদের মেলে পাঠিয়ে দিন।